আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো প্রথমে বলতে হচ্ছে যে সার্বিয়াতে যারা জমা দিয়েছেন বা আমরা যারা কাজ করার চেষ্টা করেছি সবাই আমরা ক্ষতিগ্রস্ত। সবাই মানে বাংলাদেশে এমন কেউ নাই যে সার্বিয়ার কাজ করে মোটামুটি কোনো একটা ভালোর দিকে যেতে পেরেছে। সবাই মোটামুটি ডাউনফলে আছে, কোনো কিছু গেইন করা যায়নি, সবগুলি লস। তো এই জায়গাটায় আমি বলবো যে এই মুহূর্তে যারা লম্বা সময় ধরে সার্ভের জন্য ওয়েট করেছেন বা অন্যান্য দেশের জন্য ওয়েট করেছেন, তো তারা বাংলাদেশ থেকে যেহেতু এখন ভিসার ব্যাপারগুলি কঠিন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে একটা ভালো অল্টারনেটিভ আমাদের হাতে আছে, ভালো একটা বিকল্প আমাদের হাতে আছে। তো সেটা নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে কিছু ব্যাপার একটু ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে যাদের পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে 2024 সালের ছিল, তারা সবাই পুলিশ ক্লিয়ারেন্স নতুন করে করে জমা দেবেন, না হলে কাজগুলি পিছিয়ে যাবে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে অনেকের পাসপোর্টে, এটা এর আগেও বলেছি, আবার একটু সবার সতর্কতার জন্য বলছি, অনেকের পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্রাক্টে আপনার নিজের নাম্বার দিয়ে রাখেন। এটা একটা খারাপ জিনিস। খারাপ জিনিস এই জন্য যে দেখেন ইতালিতে আমরা প্রায় সময় দেখি যে কোনো একজন বাংলাদেশি ভাই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে চাপে, তো তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। কেন? যে তার পাসপোর্টে যে ইমার্জেন্সি কন্ট্রাক্টর সেটা তার নিজের নাম্বার দেওয়া, ফ্যামিলির কারো নাম্বার দেওয়া না। পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্রাক্টে এই জন্যই দেওয়া হয় যে আপনি যদি কোনো বিপদে পড়েন তখন যেন আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করা যায়। এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা নিজের নাম্বার দিয়ে রাখছেন, যখন পাসপোর্টটা রিনিউ করবেন অবশ্যই পরিবারের করার নাম্বার দিবেন পাসপোর্টের ইমার্জেন্সি কন্ট্রাক্টে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার কি বলে, যারা বসনিয়ার জন্য বা কাতারের জন্য যারা জমা দিয়েছেন, কাতার হয়ে বসনিয়া যারা জমা দিয়েছেন, তাদের সবাইকে বলবো যে ইমিডিয়েট আপনার ম্যান পাওয়ার ট্রেনিংটা করে ফেলেন। বিএমইটির যে ট্রেনিংটা আছে আপনার আশেপাশে যেখান থেকে পারেন খুব ইমিডিয়েটলি করে ফেলেন, সেক্ষেত্রে আপনার সময়টা বাঁচবে, প্রায় 6-7 দিন সময় বেঁচে যাবে। তো এবার অল্টারনেটিভ যেটা বলছিলাম সেটা আরেকটু পরে আসি, কিছু আপডেট দিয়ে নেই। সেটা হচ্ছে সার্বিয়াতে আমাদের 2 এবং 4 নম্বর লট, এই দুইটা এখনো ইনট্যাক্ট আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, এখনো প্রসেসিং আছে। বাকি 1 এবং 3 সেটা হচ্ছে একদমই রিফিউজ হয়ে অলরেডি আমরা আপিল করছি এবং সামনের মাসে 10 তারিখ পর্যন্ত আমরা দেখবো, তারপরে কোনো কিছু না। আর আমাদের যেটা ফুল কন্ট্রাক্ট লট যেটা আছে, যে পুরোটা কন্ট্রাক্টে দিয়ে দেওয়া যেটা, সেটা সবগুলি ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই এবং এটা আপনারা এই মাসের শেষে ফলাফল দেখতে পারবেন। আর আমরা নতুন করে সার্ভিয়ার কোনো ফাইল জমা নিচ্ছি না। আর যেগুলো আমাদের অনলাইন বাকি আছে সেগুলো আমরা এই মাসের লাস্টে, এই মাসে 10 তারিখের পর, সামনের মাসে 10 তারিখের পর থেকে অনলাইন শুরু করব, অথবা আমরা এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিব, কারণ লম্বা সময় ধরে বসে থাকার কোনো মানে হয় না। এটা এগুলো সার্বিয়ার ইস্যু। এবার যদি রোমানিয়ারটা বলি, তাহলে রোমানিয়ারটা আমি বলবো যে রোমানিয়াতে আমাদের ফাইল জমাই ছিল 7টা, সব মিলে 7টা জমা ছিল। এর মধ্যে 3টার অলরেডি আমাদের সাবমিশন চলে আসছে, আর 4টা যেটা সেটাও খুব দ্রুত চলে আসবে। ইতালিতে আমাদের ফাইল জমা ছিল 7টা, তো এর মধ্যে 3টা রিসিভও তো অলরেডি আমরা রিসিভ করছি, বাকি 4টারটা এখনো ডাউনলোড অপশনটা আসলে, যার কারণে আমরা ডাউনলোড করতে পারতেছি না। ওটা ডাউনলোড করার অপশন আসলে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এরপর মলদোভায় আসি। মলদোভাতে যেটা হচ্ছে যে পুরো ইউরোপে হচ্ছে ইস্টার সানডে এবং হচ্ছে এই কারণে এই মঙ্গলবার পর্যন্ত এটা বন্ধ ছিল, গতকাল পর্যন্ত এটা বন্ধ ছিল মঙ্গলবার। তো এখন থেকে আবার এটা চালু হয়েছে। তো আশা করতেছি আমরা মলদোভার সেকেন্ড লট যে পারমিটগুলো আছে ক্লিয়ার খুব দ্রুত আমরা পেয়ে যাবো, 5টা। আর এরপরে যেগুলো জমা দেওয়া আছে সেগুলো অলরেডি কাজ চলমান আছে। তো এই 5টা পাওয়ার পরেই হচ্ছে ওগুলির ব্যাপারে আমরা কথা বলতে পারবো, যেহেতু আমরা আগেই টাকা দিয়ে আমাদের কাজ করতে হয়, তো আমরা খুব বেশি চাপাচাপি করতে পারি না তাদেরকে। তো মলদোভার জন্য যারা জমা দিয়েছেন আমি বলবো ধৈর্য ধরে অপেক্ষা করেন। আর মলদোভার জন্য আপনারা সর্বোচ্চ 5টা ফাইল জমা দিতে পারবেন কনস্ট্রাকশনে, সর্বোচ্চ 5টা। এর বাইরে এরপর আমরা ফাইল নিব না কাজগুলো না ওঠা পর্যন্ত। আচ্ছা, এরপর আরেকটা জিনিস একটু বলতে হয় যে আমি বিভিন্ন জনের কাছে শুনতেছি যে অনেকেই বলেন যে অমুক এতগুলো ফাইল নিয়ে রাখছে, তমুক এতগুলো ফাইল নিয়ে রাখছে। ভাই, এটা যার যার বিজনেস পলিসি। আমার পলিসি যেটা সেটা হচ্ছে আমি কখনো আমার সাধ্যের অতিরিক্ত ফাইল নিই না। এই কারণে যে ধরেন আমার এখানে আমি বুঝতেছি যে আমার অনগোয়িং ডিমান্ড আছে ধরেন 50টা বা 100টা, কথার কথা। এখন আমি ধরেন 50টা ফাইলের জন্য আমি ডিমান্ডের 50টা ডিমান্ডের জন্য আমি ফাইল নিয়ে রাখলাম 500, এটা তো আসলে লজিক্যাল না। আর টাকা এমন একটা জিনিস, আপনি কাজ করেন চাই না করেন, টাকা কিন্তু থাকবে না, টাকা অবশ্যই খরচ হবে কোনো না কোনো জায়গায়। তো আমি যে মানুষের টাকাগুলো নিয়ে রাখবো, এটা কিন্তু একটা বাজে একটা এফেক্ট আছে। তো আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আল্লাহ আমাকে বাঁচাইছে যে আমরা ফাইলও খুব হিসাব করে নিছি এবং গণহারে ফাইল আমরা নিই নাই। তো সার্বিয়ার সর্বসাকুল্যে আমাদের ফাইল 100টাও না, যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ টিকে রাখছে। এবং আরেকটা জিনিস হচ্ছে অনেকেই অনেক সময় মন্তব্য করে বসেন যে আমরা হাজার হাজার ফাইল নিছি। ভাই, দিন অফিসে আইসা দেখেন যে আমরা কয়টা ফাইল নিছি, হিসাব করা আছে, দেখাই দিব না। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই বলেন যে আরএল। ভাই, আরএল দিয়ে হয়টা কি? অনেক আরএল এজেন্সি দেখলাম যে অফিস তালা মানে ভেঙে গেল।
তো এখন ব্যাপার হচ্ছে যে আমি চেষ্টা করছি কাজগুলি করার, এবং যত লেনদেন আছে, যেমন আমি এখন পর্যন্ত হিসাব করলাম প্রায় 1,21,00,000 টাকা আমি রিফান্ড করে ফেলছি, আরও কিছু বাকি আছে, এটা খুব বেশি না। এবং অনেক বড় একটা ইস্যু থেকে ঝামেলা আমরা অলরেডি সর্ট আউট করে ফেলছি, তার সামান্য কিছু আছে এগুলো আমরা দিয়ে ফেলবো। তো যারা রিফান্ডের জন্য আমাদেরকে বলতেছেন যে ভাই এটা করবো এটা করবো, তো আমি বলবো যে ভাই আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের রিফান্ডগুলি ক্লিয়ার করে একটু শান্তি মতো কাজটা করার জন্য। কিন্তু যদি আপনারা আমাদেরকে সময়টা না দেন, হ্যাঁ সময় অনেক হয়ে গেছে, কিন্তু আমি যেটা রিফান্ড করছি আমার পকেট থেকে করছি। আমার রোমানিয়ার ওইখান থেকে আমি কোনো টাকা এখনো ফেরত পাই নাই, সার্বিয়া থেকেও ফেরত পাই নাই, বা এটা পাওয়ার সম্ভাবনা যদিও থাকে সেটা অনেক পরে, কিন্তু আমি তো ওদিন আপনাদেরকে বসে রাখবো না। তো ওই সময়টুকু আমাকে দিতে হবে, যেমন কাজ করেই কিন্তু আপনাকে এটা রিফান্ড করতে হবে। এবং এটা আমি বিশ্বাস করি যে আমার কোনো ক্লায়েন্ট এটা বিশ্বাস করবে না যে কেউ আমি চলে যাওয়ার হলে অনেক আগেই যেতাম, তো এটা মাথায় রাখবেন। এবার আসি নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে। নর্থ ম্যাসেডোনিয়াতে আমরা যে টাইমটা বলেছিলাম 6 মাস, তো আলটিমেটলি এই 6 মাসটায় কাজ হবে না, যেটা বুঝতে পারছি 6 মাসের বেশি সময় লেগে যাবে, প্রায় 10 মাসের মতো লেগে যেতে পারে। তো আমি বলবো সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, কারণ ইউরোপের কাজ এটা মিডল ইস্ট না যে আমি বললাম যে অতদিনের মধ্যে ফ্লাই করাই ফেলাম। ইউরোপের কাজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেটা পারমিট, তারপর হচ্ছে ভিসা হওয়া, তারপর হচ্ছে ওদের হলিডের ব্যাপার আছে, কিছু ওয়ার্ক ওদের পলিসি থাকে আলাদা। তো এই জায়গাগুলোতে হচ্ছে আমরা চাইলে হুট করে সব কিছু করে ফেলতে পারি না, আমরা ওদেরকেই ফলো করতে হয়, ওদের কথা আমাদের মানতে হয়, কারণ যেহেতু আমরা আগে পেমেন্ট করে রাখি, সো আমরা অনেক ক্ষেত্রে ওদের কাছে ধরা। তো এই জায়গাটা আমরা চাইলে অনেক কিছু করে ফেলতে পারি না। তো নর্থ ম্যাসেডোনিয়ান যারা জমা দিচ্ছেন তারা একটু ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা, এরপরে আসি যে আপনার আমাদের হচ্ছে মন্টিনিগ্রো অলরেডি 5টা পারমিট চলে আসছে, এর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা ফাইলগুলিকে অ্যাপ্রুভাল করাতে পারতেছি না। পুলিশ ক্লিয়ারেন্স 2টা আছে আর 3টা বাকি আছে, ওই 3টা আসলে আমরা অ্যাপ্রুভাল করাই ফেলবো ইনশাল্লাহ। ভিসাও দেখবেন, এবং কি বলে মন্টিনিগ্রোটা বললাম, এবং হচ্ছে ম্যাসেডোনিয়াটা একই, মলদোভাটা একই অবস্থা। সামনের মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা ভিসাগুলো দেখতে পাবেন। এবার আসি বেলারুশ নিয়ে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বা অনেকে বলছেন, হ্যাঁ সত্য, সব সত্য আমি মানলাম, কিন্তু বেলারুশের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্লাইটের কিছু আগে ডিপোর্ট করা হয়েছিল 5 জনকে, আমার না, এটা অন্য কোনো ক্লায়েন্ট, অন্য কোনো এজেন্টের। তো ওই জায়গায় হচ্ছে আমরা একটু সাবধান হয়ে গেছি এই জায়গায়, যে বাংলাদেশ সময় লাগলেও আমাদের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করতে আমাদের সব সময় লেগে গেছে, সব কিছু রেডি, জাস্ট সার্টিফিকেট অ্যাটাস্টেড হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ, প্রায় 1 মাস 3 দিন পরে সার্টিফিকেট অ্যাটাস্টেড হয়েছে 16 তারিখে। তো আমরা 26 বা 28 তারিখে হচ্ছে আমরা ডকুমেন্টগুলি পেয়ে আপনাদের বাকি 5 জনের ফ্লাইটটা আমরা দিয়ে দিব যারা বেলারুশের জন্য ওয়েট করছেন। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো অনগোয়িং আছে, স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এটাই হচ্ছে আরেকটা। আর কি বলে, মন্টিনিগ্রোর জন্য আমরা বাংলাদেশ থেকে ফাইল নিব, সেখানে আপনার খরচ হবে 9.5 লাখ করে, এবং আপনাকে এটার জন্য কোথাও যেতে হবে না। ফাইলের সাথে লাগবে প্রথমে 1 লাখ, পাসপোর্টের সাথে 1 লাখ, পারমিট আসার পরে 1 লাখ, বাকিটা ভিসার পরে। আর অবশ্যই এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এবং আমাদের ডিমান্ড আছে 20টা, সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে। এই যে এলো অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, এই যে এখানে আইসা লোক কাজ করবে, 25-30 জন লোক লাগবে, ঠিক আছে। এই যে তো ভিডিও করে দিলাম। অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে 20টা। এর মধ্যে আরেকটা ডিমান্ড আছে, বাট ওইটাতে আমরা একটু কম কাজ করতে যাচ্ছি, বা ওইখানে আমরা লোক পাচ্ছি না, সেটা হচ্ছে হোটেল লাইনে। হোটেলের হচ্ছে রুম সার্ভিস, ক্লিনিংয়ে, প্লাস হচ্ছে ম্যানেজমেন্টে। তো সেটা পরে আসতেছি, বাট মনিটরিংয়ের জন্য যারা আগ্রহী আছেন তারা জমা দিতে পারেন। আমাদের টোটাল ফাইল লাগবে 20টা মনিটরিংয়ের জন্য। পাসপোর্টের সাথে দিতে হবে 1 লাখ, পারমিট আসার পরে 1 লাখ, বাকিটা ভিসার পরে, এবং ইন্ডিয়া যাওয়া লাগবে না, কিন্তু লাগবে পাসপোর্ট, ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স। এবং যারা পারবেন ইউরোপাস একটা সিভি বানায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এইবার আসি বিকল্পটার ব্যাপারে। যারা সার্বিয়াতে ধরা খাইছেন, দেখেন সার্বিয়াতে প্রচুর, আমি নিজেও এটা বুঝতে পারি না, প্রচুর অ্যাপ্রুভাল আমরা দেখতে পাই যে অমুক অ্যাপ্রুভাল পাইছে, তমুক অ্যাপ্রুভাল পাইছে। ইন কম্পারিজন উইথ দিস আমরা কিন্তু ভিসাটা দেখি না, বা অত বেশি ফ্লাইট দেখি না।
তো আমি যারা এজেন্সি বা এজেন্ট বা যারাই আছেন, আমি তাদেরকে বলবো যে যারা কাজ করতে পারতেছেন, হয়তো খুব বেশি পারতেছেন না, টুকটাক যাই পারতেছেন, আমি বলবো যে সৎ থাকেন। কিন্তু আপনারা যখন ফেক অ্যাপ্রুভাল বানাই দিচ্ছেন, সেটা আমাদেরকেও একটা প্রেশারের কারণ হয়ে যাচ্ছে। কারণ ক্লায়েন্টরা তো এটা বুঝতেছে না যে এটা ফেক না রিয়েল। তারা তো দেখছে অমুকের অ্যাপ্রুভাল চলে আসছে, তো আমাদের উপরে একটা প্রেশার চলে আসছে, ভাই অমুক পাচ্ছে, তমুক পাচ্ছে, আপনি পাচ্ছেন না। তো ব্যাপার হচ্ছে এটা যে অমুক যে পাচ্ছে সে কিন্তু ফ্লাই করে দিতে পারতেছে না। অনেক দেখছি এটা, প্রচুর ফেক ভিসার ছড়াছড়ি, প্রচুর ফেক অ্যাপ্রুভালের ছড়াছড়ি। সো এই জায়গাটায় বলবো সবাই সতর্ক হন। এবার বেস্ট বিকল্প যেটা বলেছিলাম সেটা হচ্ছে কাতার হয়ে বসনিয়া। তো এইখানেও একটু একটা জিনিস আগেই বলে দিই যে কাতারে কিন্তু বাংলাদেশের কোটা নাই। আমরা যে কাজগুলি করছি সেটা হচ্ছে নেপাল হয়ে আমরা কাজ, মানে নেপালের কোটাগুলো নিয়ে আমরা কাজ করতেছি। বাংলাদেশের কোটায় কিন্তু আমরা পারছি না, ওগুলি কিনে আমাদের কাজ করতে হয়। তো এটাও কয়দিন চলো আমরা জানি না। তো এই ক্ষেত্রে অপশন হচ্ছে কাতার হয়ে বসনিয়া, খরচ হবে 11 লাখ। প্রথমেই আপনাকে দিতে হবে 1 লাখ, তারপর কাতার ভিসা যখন হয়ে যাবে তখন আপনাকে দিতে হবে বাকি 4.5 লাখ। এই 5.5 লাখ টাকা দিয়ে আপনি কাতার চলে যাবেন, সেখানে আপনার 3 মাস ওয়েট করতে হবে, 3 মাস থাকতে হবে। সেই 3 মাস আপনাকে কাজ করতে হবে থাকার জায়গার জন্য, এবং প্রত্যেক মাসে অ্যাভারেজ আপনি 30-35 হাজার টাকা করে বেতন পাবেন, এবং খাওয়াটা আপনার নিজের। এবং এই যে 11 লাখ টাকা, এর মধ্যে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কাতারের ভিসা, মেডিকেল টিকিট, দেন হচ্ছে ওইখানকার কাতারের ইকামা, তারপর হচ্ছে কাতারের পুলিশ ক্লিয়ারেন্স, এনওসি, এবং হচ্ছে বসনিয়া পৌঁছানো পর্যন্ত যা লাগে সবটাই আমরা করব। কিন্তু আপনাকে 3 মাস যে কাতারে কাজ দেওয়া হবে সেটা আপনাকে করতে হবে। আর যদি কেউ কাজ করতে না চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আরও 60,000 বা 70,000 টাকা বেশি দিতে হবে থাকা খাওয়ার জন্য। এবং এটাতে আপনার বাংলাদেশ থেকে কোনো পুলিশ ক্লিয়ারেন্স বা কোনো কিছুই লাগবে না, জাস্ট পাসপোর্ট আর ছবি। আর যা যা লাগে সেটা কাতার থেকে আমরা করে দিব। এবং এখানে আপনার সময় লাগবে সর্বসাকুল্যে 4.5 থেকে 5 মাস। আর যারা সার্বিয়াতে, আমার এখানে হোক যেখানেই হোক, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি বলবো যে এটা একটা বেস্ট অপশন এই মুহূর্তে ধরার জন্য, যে আপনার মানে সফল হওয়ার জন্য। এবং আরেকটা জিনিস বলি, বসনিয়ার যে ইস্যুটা সেটা হচ্ছে আপনার বসনিয়া সেনজেনে ঢোকার জন্য খুব বেশি ট্রাই করতেছে। আমি ওদের কনসুলেট অফিসে গিয়েছিলাম এবং এটা কথা হয়েছে, কারণ বসনিয়ার কোনো সিপোর্ট নাই, সমুদ্র বন্দর নাই। তো আলটিমেটলি তাদেরকে অন্য কোনো দেশের উপরেই নির্ভর করতে হয়। যদি তারা সেনজেন হয়, সেক্ষেত্রে তারা ক্রোয়েশিয়াটা ইউজ করতে পারবে, কারণ ক্রোয়েশিয়া একদমই পাশে, একদমই ঠিক পাশেরটাই হচ্ছে ক্রোয়েশিয়া, লম্বা একটা বর্ডার ক্রোয়েশিয়ার সাথে। তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন। বসনিয়ার কাজ হচ্ছে কনস্ট্রাকশন, এবং এইখানে আপনাদের স্যালারিটা অনেক বেড়ে আসবে। এই জন্য যে আপনি যখন কাতার থেকে যাবেন তখন আপনার স্কিল হিসেবে যাবেন, আনস্কিল না। কাতার থেকে যখন যাচ্ছেন তখন আপনার স্কিল হিসেবে যাবেন, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 700 ইউরো, এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে। ঠিক আছে? এবং যারা বসনিয়া সম্পর্কে জানেন তারা ভালো করে খোঁজ খবর নিন যে বসনিয়ার কাজের পরিবেশ ইউরোপের অন্যান্য সব দেশের তুলনায় অনেক ভালো, পেমেন্ট সিস্টেমও ভালো এবং মানুষও ভালো। খোঁজ খবর নিয়ে দেখেন। তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন। আমরা সর্বসাকুল্যে এখানে 50 থেকে 60টা কাজ করতে পারবো এখন পর্যন্ত। তো অলরেডি আমাদের এখানে মোটামুটি ফাইল কিছু জমে গেছে বলতে হচ্ছে কিছু ফাইল চলে আসছে। তো আমাদের এটা ডিমান্ডটা ফুলফিল হলে আমরা এটা ক্লোজ করে দিব, কারণ এখানে কাতারেরও ভিসার ইস্যু আছে। কাতারও যতদিন পর্যন্ত ভিসাতে আমরা এই কাজটা করতে পারবো। এছাড়াও যারা কাতার থেকে চান যে আপনার মিডল ইস্ট, মধ্য ইউরোপের অন্য কোনো দেশে যাবেন, সেক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে আপনার কাতারের যে ইকামা সেটার মেয়াদ থাকতে হয় মিনিমাম 1 বছরের বেশি। মানে 1 বছর পার হওয়ার পর দ্বিতীয় বছরে গিয়ে আপনি দ্বিতীয় ইকামা দিয়ে আগাতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটা যে নন সিটিজেনের ক্ষেত্রে এই নিয়মটা নাই। তারা সেখানে 1 থেকে 1.5 মাস হলে আপনি এটা অ্যাম্বাসিতে জমা দিয়ে ভিসা পেয়ে যাবেন। এবং কাতার থেকে বসনিয়া, মানে কাতার হয়ে বসনিয়া যেটা, সেটা একদম গ্যারান্টিড শতভাগ, লাইক মলদোভা এবং নর্থ ম্যাসেডোনিয়া। হয়তো সময় কম বেশি, বাট এগুলি মিস হবে না ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী আছেন দ্রুত জমা দিতে পারেন। এবং আমি যখন আপনি ভিডিওটা দেখছেন, বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন আমি অফিসে থাকবো না, রোববার থেকে আবার অফিস কন্টিনিউ করবো, এবং সেদিন আপনারা এসে জমা দিতে পারবেন। তো এই জন্য প্রথমেই লাগবে পাসপোর্ট, ছবি, এবং হচ্ছে অ্যাডভান্স অ্যামাউন্ট। তো আমি যদি পুরোটা একবার রিভাইজ করি আপনার জন্য, সেটা হচ্ছে রিফান্ডের যে অপশনগুলো চলমান আছে, হয়তো একটু সময় নিয়ে কম বেশ আগ পর করে সেটা আমাদের শেষ করে ফেলতে হবে, এবং ম্যাক্সিমাম শেষ করা হয়ে গেছে, তারও কিছু বাকি আছে সেটা আমি শেষ করবো। এর মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।